লাল ডায়েরি পর্ব ৫। মা কি এমন কাজ করেছিলেন যার জন্য ডায়েরিতে ওভাবে লিখে রেখেছেন? নিষাদ, লতা, বাবার আহত হওয়া সবকিছু ছাপিয়ে এই ভাবনাটায় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি শুধু অপেক্ষা করছি একটু অবসরের। ওই লাল ডায়েরি পুরোটা না দেখা অবধি কোনো শান্তিই পাচ্ছি না আমি। আজ বাবার কিছু চেকআপ করাতে হবে, এজন্য হাসপাতালে যাওয়ার প্রয়োজন। রাফি তো সকালবেলায় অফিসে গেছে। বাসায় ছিল ভাইয়া, ভাবি, বাবা আর আমি। ভাইয়া ভাবিকে বলে কয়ে বাবাকে নিয়ে হাসপাতালে পাঠিয়ে দিলাম। ব্যাস, বাসায় শুধু আমি আর ছোট্ট রাহা। ব্যাস, এই তো সুবর্ণ সুযোগ। আমায় আর থামাইকে। নীল শাড়িটার মধ্যে গুজে রাখা ডায়েরিটা বের করলাম। উল্টাতে শুরু করলাম। একের পর এক পৃষ্ঠা। উন্মাদের মতো আমি খুঁজে চলছি। পুরো ডায়েরি প্রায় ফাঁকা। পাপের কথাটা লিখার পর অনেকগুলো পৃষ্ঠা ছেঁড়া। হয়তো এই পৃষ্ঠাগুলো এত্ত এত্ত প্রশ্নের সমাধান দিতে পারত। ডায়েরির ঠিক মাঝে কিছু পৃষ্ঠায় লেখা দেখলাম। আলফাজকে মনে পড়ে, খুব মনে পড়ে। মানুষটা মনে হয় সত্যিই আমাকে খুব ভালোবাসতো। আমি কি ওর সাথে অন্যায় করেছি? না, করিনি। আমি ওর সাথে কোনো অন্যায় করিনি। আলফাজ আবার কে? এই লোক কি মার বন্ধু ছিলেন নাকি? হঠাৎ দরজায় শব্দ। আমি কেমন জানি ভয় পেয়ে গেলাম। সাথে সাথে লুকিয়ে ফেললাম লাল ডায়েরিটি। নিজেকে একটু শান্ত করানোর চেষ্টা করলাম। এখনো শব্দ হচ্ছে। কাপা পায়ে এগুলাম দরজার দিকে। ওমা, রাফি! কিন্তু এই সময়ে তো রাফির আসার কথা না। তাও আবার এমন হয়ে। দেখে মনে হচ্ছে কোনো যুদ্ধ করে এলো। কি হয়েছে রাফি? তোমাকে এমন লাগছে কেন? রত্না, বাবা। হ্যাঁ, বাবার কি হয়েছে? বাবাকে কে যেন গুলি করেছে। কি? কি বলছো এসব? যা বলছি সব সত্যি। বাবা! এরপর যা কিছু হলো তা আমাদের ছোট্ট পৃথিবীটা উলটপালট করার জন্য যথেষ্ট। ২ দিন আইসিইউতে লড়াই করে ৩ দিনের মাথায় বাবা চলে গেলেন। আমার মনে হয় এতে সবথেকে বেশি ভেঙে পড়ি আমি। সবকিছু ভুলে যাই। বাড়িটা কেমন জানি ফাঁকা হয়ে যায়। রোকন ভাইয়া, ভাবিও কিছুদিন পর ঢাকায় চলে যায়। নিশাদ নামে লোকটাকে গ্রেফতার করা হয়। বর্তমানে সে জেলে রয়েছে। কিন্তু আমি এখনো জানি না নিশাদ কেন বাবাকে গুলি করেছে। নিশাদই যে বাবাকে গুলি করেছে এরও কোনো ভালো এভিডেন্স পাওয়া যায়নি। আমার জীবনটা কেমন জানি থমকে গেছে। কোনো দিকে কোনো খেয়াল নেই। তবুও আজ মনটা খচখচ করছিল। আজ দিনটা ছিল অনেক সুন্দর। হালকা বৃষ্টি হয়েছে। বিকেলবেলা আমি, রাহা আর রাফি ছাদে আছি। রাফি মেয়েকে নিয়ে বেশ ব্যস্ত ছিল। ইদানিং রাফি রাহার বেশি খেয়াল রাখে। আমি তো নিজেরই খেয়াল রাখতে পারি না। রাফি, আজ একটা কথা বলো। এর আগে কখনো শুনতে চাইনি। কি কথা? রাফি, নিশাদ বাবাকে কেন মারলো? কি লাভ ওর? সে অনেক কথা, তুমি নিজের দিকে নজর দাও। আমাদের একটা বাচ্চা আছে। বাবার বয়স হয়েছিল, চলে গেলেন। হ্যাঁ, আমি জানি তুমি বাবাকে অনেক ভালোবাসতে। আমিও বাসতাম, কিন্তু কিছু তো করার নেই। বাবা ওপারে চলে গেছে। রাফি, এসব কথা আমি জানি, আর আমি নিজেকে কন্ট্রোল করার যথেষ্ট চেষ্টা করি। তুমি আমাকে নিশাদের বিষয় ক্লিয়ার করো। নিশাদের কথা বলতে গেলে প্রথমে লতার কথা বলতে হবে। লতা ছিল ভাবির ফ্রেন্ড, একদম বেস্ট ফ্রেন্ড। ওরা বোনের মতো ছিল। শুনেছি তো এসব, ভাবিই বলেছে। ও আচ্ছা, তারপরেও অনেক কথা আছে, সেসব শোনো। ভাবির বিয়ে হয়ে গেল ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করার সময়। সে সময় আমরা ফুল ফ্যামিলি ঢাকায় থাকতাম। আমাদের পরিবারে নতুন সদস্য ভাবি যুক্ত হলো। ভাবির বেস্ট ফ্রেন্ড লতা আবার গ্রামের মেয়ে ছিল। ওর মা বাবা ছিল না। ভাবির মা বাবা মানেই আঙ্কেল আন্টি লতার দেখাশোনা করত। তো ভাবি আর লতা একই ইউনিভার্সিটিতে পড়ছিল। একসাথে মেসে থাকতো, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর তো ভাবি আমাদের বাসায় চলে আসলো। আসলো। তারপর কিছুদিন পর ভাবি লতাকে বাসায় আনলো। লতা আপু প্রায়ই আমাদের বাসায় আসতো। মেয়েটা খুব সুইট ছিল। ওর সাথে আবার বাবার অনেক মিল ছিল। জানোই তো বাবার কেমন মেয়ের শখ ছিল। বাবাকে বহুবার মাকে বলতে শুনেছি, রাবেয়া, আমাদের যদি একটা মেয়ে থাকতো। বাবা একেবারে ওকে নিজের মেয়ে বানিয়ে ফেললো। এরপর লতা আপু আমাদের বাসায় থাকতো। বাবা, মা, আমরা সবাই ওকে খুব ভালোবাসতাম। ও একদম আমাদের পরিবারের অংশ হয়ে গেল। খুব মিষ্টি মেয়ে ছিল। ওর বয়ফ্রেন্ড ছিল নিশাদ। কি হলো? থামলে কেন? বলো। বলছি।
নিশাত ছেলেটাকে বাবা একদমই দেখতে পারতেন না। আমাদের বাসায় এসেছিল অনেকবার। একদিন শুনলাম নিশাত ভাইয়ের সাথে লতা আপুর কি নিয়ে যেন কথা কাটাকাটি হয়েছে। ব্যাপারটা বেশ স্বাভাবিকই ছিল। কিন্তু 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 কি রাফি? পরের দিন আমাদের বাসা থেকে উদ্ধার হলো লতা আপুর ডেড বডি। মেয়েটা সুইসাইড করেছিল। কি বলছো? হ্যাঁ, খুব জেদি ছিল, অল্পতেই রেগে যেত। লতা আপুর এই মৃত্যু বাবা মেনে নিতে পারেননি। কেস করলেন নিষাদের নামে। আসলে সত্যি কথা, এই ঘটনায় নিষাদের তেমন দোষ ছিল না, কিন্তু বাবা কিছু বুঝতে চাইলেন না। খুব টাকা খরচ করে উকিলের মাধ্যমে নিষাদকে ফাঁসালেন। তারপর তারপর আর কি, যা হবার তাই হলো। নিষাদ 5 বছর জেল খাটলো। জেল থেকে বেরিয়ে এসে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। এরপর তুমি সব জানো। আমার কিছু বলার ভাষা ছিল না। কি বলবো বুঝতে পারছিলাম না। বাবাকে এই কারণে হত্যা করা হলো? কিন্তু মাকে কেন? কে মেরেছে মাকে? আমি জানি রাফিকে এসব বললে বোকামি হয়ে যাবে, তাই চুপ থাকলাম। নিজেকে প্রস্তুত করলাম মায়ের খুনি বের করার জন্য। আলফাজ, পাপ, এই সব কিছু নিয়ে মোটামুটি সারা দিন আমি ইনভেস্টিগেশন শুরু করলাম। মায়ের সমস্ত তথ্য জানা আমার জন্য বেশ জরুরি হয়ে উঠেছিল। লাল ডায়েরির প্রতিটি পৃষ্ঠা তন্ন তন্ন করে খুঁজলাম। ডায়েরির শেষ পাতার দিকে পেলাম নতুন তথ্য। যাকে সবচেয়ে বেশি ভালোবাসলাম সেই আমাকে হত্যার পরিকল্পনায় ব্যস্ত। অবশ্য পাপ কখনো কাউকে ছাড়ে না, আমাকেও ছাড়বে না। প্রকৃতিই প্রতিশোধ নিবেই। আমি বুঝতে পেরেছি আমার সেদিন খুব কাছে চলে এসেছে।